সিন্ডিকেটে জিম্মি শ্রমবাজার, মালয়েশিয়ার অভিবাসন খরচ কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের, শ্রমিক রপ্তানিতে স্বচ্ছতা আনার তাগিদ। নিত্যপণ্যের অযৌক্তিক দাম বৃদ্ধি ঠেকাতে নেওয়া হচ্ছে উদ্যোগ, জানালেন বাণিজ্য মন্ত্রী। বাড়ানো হচ্ছে আমদানি নির্ভর পণ্যের মজুত। ইসলামী ব্যাংকে নিরপেক্ষ পর্ষদ সহ 7 দফা দাবি বাস্তবায়নে 3 দিনের আলটিমেটাম গ্রাহক ফোরামের, অন্যথায় মহাসমাবেশের ঘোষণা। বাংলাদেশের ব্যাংক খাত শক্তিশালী করতে $45 কোটি দেবে বিশ্ব ব্যাংক। এই অর্থ ব্যয় হবে আমানতের সুরক্ষা ব্যবস্থা জোরদারে। স্বাগত স্টার বিস্কুটের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি রোকসানা রিমি। মালয়েশিয়ায় বাংলাদেশিদের অভিবাসন খরচ আশেপাশের দেশগুলোর তুলনায় অনেক বেশি। উচ্চ বিমান ভাড়া সহ মধ্যস্বত্বভোগীদের কারণেই এই ব্যয় বাড়তি বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। নতুন সরকারের উদ্যোগে মালয়েশিয়ায় শ্রমবাজার পুরোপুরি খুললে অভিবাসন খরচ কমানোর উদ্যোগ নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয় মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের পথচলা। সে সময় সরকারি ব্যবস্থাপনায় 23 জন কর্মী যায় দেশটিতে। বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক সংখ্যা প্রায় 13 লাখ। তবে গেল 5 দশকে কয়েকবার বন্ধ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই জনশক্তি রপ্তানির গন্তব্যটি। আর এর পেছনে দায়ী করা হয় অনিয়ম আর উচ্চ অভিবাসন খরচকে। তথ্য বলছে, নেপাল থেকে একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে খরচ হয় 80,000 থেকে 1,20,000 টাকা। ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ 2,75,000 টাকা, ফিলিপাইন থেকে 1.5 লাখ টাকা, আর ভারত থেকে সর্বোচ্চ 3 লাখ। কিন্তু বাংলাদেশ থেকে এই খরচ গুনতে হয় অন্তত 5 থেকে 6 লাখ টাকা। বাংলাদেশের এমন উচ্চ ব্যয় প্রসঙ্গে জনশক্তি রপ্তানিকারকদের দাবি, আশেপাশের দেশগুলোর তুলনায় ঢাকা থেকে বিমান ভাড়া অনেক বেশি। এছাড়া রয়েছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। বিগত 3 বছর যাবৎ আমাদের এই শ্রমবাজার বন্ধ একটা প্রেক্ষাপটে বন্ধ হয়েছিল। এই সমস্যা উত্তরণ ঘটিয়ে এই জনশক্তি রপ্তানির বাজার আবার চালু হবে। এখানে সিন্ডিকেটের যে বিষয়গুলো আছে, ব্যক্তিগতভাবে আমি চাই যে ব্যবসায়ী হিসেবে সকল ব্যবসায়ী ব্যবসা করার সুযোগ পাক। রিসিভিং কান্ট্রি ওদের কি চাওয়া সেটাকেও আমরা অবহেলা করে আমরা কিন্তু শ্রমিক পাঠাতে পারবো না। আমি যদি সুযোগ নাও পাই, তারপরও আমার কথা হচ্ছে যে আমার দেশের শ্রমিক যাচ্ছে কিনা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করে সবার মাধ্যমে যদি সকল ব্যবসায়ীকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। অর্থনীতিবিদরা বলছেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে না পারলে কোনোভাবেই অভিবাসন ব্যয় কমানো সম্ভব নয়। বাংলাদেশ থেকে যে যারা শ্রমিক যাচ্ছেন মালয়েশিয়াতে, তো তারা যে ধরনের খরচ করছেন সেটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় 5-6 গুণ বেশি। প্রাইভেট সেক্টরে যাওয়া মানেই হলো যে এখানে বড় রকমের সমস্যা তৈরি হবে, মাইগ্রেশনের কস্টটা বেড়ে যাওয়া। তো সুতরাং এই জায়গাতে কাজ করতে হবে যাতে কস্ট অফ মাইগ্রেশন এটা কমে যায় এবং ইন্টারন্যাশনালি আমাদের রেপুটেশনটা যাতে বাড়ে। মালয়েশিয়া যে 15টি অনুমোদিত সোর্স কান্ট্রি থেকে সবচেয়ে বেশি শ্রমিক নেয়, এর মধ্যে প্রায় 40% বাংলাদেশ থেকে, 24% ইন্দোনেশিয়া এবং 16% নেপাল থেকে নিয়োগ করা হয়। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। চীনের অর্থনৈতিক কেন্দ্র দালিয়ানে বিশ্বমঞ্চে দেশের অবস্থান তুলে ধরার পর এবার ক্ষমতা কেন্দ্র বেইজিংয়ে প্রধানমন্ত্রী। তাতে বহুল প্রত্যাশিত শি জিনপিং তারেক রহমান শীর্ষ বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ। দুই নেতার এই বৈঠক থেকে বাণিজ্য, বিনিয়োগ, কৌশলগত সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা হবে বলে প্রত্যাশা। বেইজিং থেকে জাকারিয়া আহমেদের রিপোর্টে বিস্তারিত। চীনের ক্ষমতার কেন্দ্র বেইজিংয়ে প্রধানমন্ত্রী, সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান। বেইজিংয়ের চাওমিং স্টেশন থেকে যান চীনের রাষ্ট্রীয় অতিথি ভবনে, থাকবেন সেখানেই। বৃহস্পতি ও শুক্র এই দুদিন বেইজিংয়ে ব্যস্ত সময় পার করবেন সরকার প্রধান। দালিয়ানে বিশ্ব অর্থনীতি বিষয়ক সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পর এবার তার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বহু প্রতীক্ষিত শীর্ষ বৈঠক। শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি সহযোগিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে দুই নেতার মধ্যে। সই হতে পারে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক।
বেইজিংয়ে পৌঁছানোর আগে চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত বাস্তবতা, জলবায়ু সংকট মোকাবেলা এবং উন্নয়নশীল দেশগুলোর চ্যালেঞ্জ তুলে ধরেন। এই সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধি সহ অংশ নেন প্রায় ১৫০০ অতিথি। উচ্চ পর্যায়ের এই অধিবেশনে গিনির প্রধানমন্ত্রী আমাদো উরি বাহ সহ অংশ নেন ৯টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। দালিয়ান থেকে বেইজিং এই সফরের পথচলা তাই কেবল ভৌগোলিক দূরত্ব অতিক্রমের গল্প নয়, বরং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনের বার্তা। প্রধানমন্ত্রীর ৪ দিনের চীন সফরের ২ দিন শেষ হয়েছে। সামনে যে ২ দিন বাকি আছে সেই ২ দিনই মূল আকর্ষণ হতে চলেছে। অর্থাৎ এই ২ দিনের শেষ দিনে শুক্রবার তিনি সাক্ষাৎ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে, যেখান থেকে বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সহায়তা থেকে শুরু করে পদ্মা এবং তিস্তা ব্যারেজকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো উঠে আসবে। অর্থাৎ এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক সেটিকে আরও কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়, এই সফরের মধ্য দিয়ে সেটি হতে যাচ্ছে মূল বার্তা। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চীন। নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ডাল ও তেল কিনতে ৮১২ কোটি টাকার বেশি ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই বৈঠকে এলএনজি, সার আমদানি, টুনা মাছ গবেষণা, বেনাপোল বন্দরের কার্গো হ্যান্ডলিং ও ঢাকা দক্ষিণ সিটির খাল পুনরুদ্ধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোট ২৩টি প্রস্তাবের মধ্যে ২০টির অনুমোদন দেওয়া হয়। টিসিবির মাধ্যমে ১ কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে সরবরাহের জন্য ২২,৫০০ মেট্রিক টন মসুর ডাল ও ৪ কোটি লিটার ভোজ্য তেল কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় ৮১২ কোটি ৩১ লাখ টাকা। দেশের গ্যাসের চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি আমদানি করা হবে। এ খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৩৫৬ কোটি টাকা। এছাড়া কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ৩০,০০০ টন ইউরিয়া ও ৩০,০০০ টন টিএসপি সার কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ব্যয় হবে প্রায় ৪৬৪ কোটি টাকা। গভীর সমুদ্রে টুনা মাছ আহরণের সম্ভাবনা যাচাইয়ে ৩৬ কোটি টাকায় আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বেনাপোল বন্দরে প্রায় ৪৯ কোটি টাকায় কার্গো হ্যান্ডলিং ঠিকাদার নিয়োগ ও ঢাকার খাল পুনরুদ্ধারে নৌবাহিনীর মাধ্যমে ৭টি প্যাকেজ বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। নিত্যপণ্যের অযৌক্তিক দাম বৃদ্ধি ঠেকাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীতে এক আলোচনায় তিনি আরও বলেন, সামনের দিনে দেশে বাড়ানো হচ্ছে আমদানি নির্ভর পণ্যের মজুত। দেশে বর্তমানে ১,১৭,০০,০০০ অর্থনৈতিক ইউনিট রয়েছে, যার প্রায় ৯৫%ই অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। অথচ সঠিক সুযোগ সুবিধা নিশ্চিত না হওয়ায় পিছিয়ে আছে দেশের ছোট উদ্যোক্তারা। ইআরএফ মিলনায়তনে এসএমই খাত বিষয়ক কর্মশালায় বক্তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কর ছাড় দেয়া সহ আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বিশেষ উদ্যোগ নিতে হবে। বড় যারা উদ্যোক্তা আছেন, কর্পোরেট যারা আছেন, তাদের সাথে যদি মিলিয়ে দেখেন তাহলে হবে না। এদেরকে আলাদাভাবে আপনার দেখতে হবে, তাদের প্রতি আলাদা সহানুভূতি থাকতে হবে, তাহলে এই ছোটরা, ক্ষুদ্ররা, অতি ক্ষুদ্ররা উপরে উঠতে পারবে। ব্যবসার লাইসেন্স প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী দিনে এই প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের ইনভেস্টমেন্টের পথে একটা অনেক বড় বাধা হলো প্রসেসের জটিলতা। আজকের দিনে একটা নতুন কোম্পানি যদি বিজনেস শুরু করতে চায়, তার কম বেশি ৩৫৫ দিন লাগে লাইসেন্স, পারমিট সবগুলি জোগাড় করতে। অনেকগুলি প্রতিষ্ঠান থেকে, সরকারি এজেন্সি থেকে ক্লিয়ারেন্স নিতে হয়, সেখানের মধ্যে ওভারল্যাপিং আছে। এইটুক লাইসেন্স দেওয়ার জন্য সময়টা ৩৫৫ দিন থেকে আমরা ইনশাল্লাহ ১৪ দিনে নামিয়ে নিয়ে আসবো। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। একটা পণ্য যেটা ঠাকুরগাঁয়ে উৎপাদন হচ্ছে, কৃষি পণ্য, ওইখানে ১৫ টাকা, আর কারণ বাজারে এসে হচ্ছে সেটা ১১৫ টাকা বা ৮৫ টাকা বা ৭৫ টাকা। মাঝখানে কোথাও না কোথাও প্রাইসটার একটা ইরেশনাল জাম্প হচ্ছে।
এই ইরেশনাল জাম্পের জায়গাটা আমরা আইডেন্টিফাই করব এবং এটা যেন সাপ্লাই চেইনটা যেন মোর ওয়েল কোঅর্ডিনেটেড, এখানকার যে বাড়তি ফ্ল্যাশ যেখানে টাকা অহেতুক খরচ যোগ হয় সেই জায়গাগুলি অ্যাড্রেস করার চেষ্টা করব যাতে লজিস্টিক কস্টটা কমে আসে। আগামীতে যে কোনো সরকারি বিনিয়োগের আগে এর দৃশ্যমান ফলাফল বিবেচনা করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। প্রাইসটার একটা ইরেশনাল জাম্প হচ্ছে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে চীন থেকে যোগ দিচ্ছেন জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আমাদের বিস্তারিত জানান। আমরা এই মুহূর্তে রয়েছি বেইজিংয়ে। আজকে চীনের সময় 5:36 অর্থাৎ বাংলাদেশ সময় 3:30 নাগাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বেইজিং এসে পৌঁছেছেন। এর গত দুদিন আগে তিনি তালিয়ানে এসেছেন, সেখান থেকে আজকেই তিনি বেইজিংয়ে এসেছেন। সেখানে তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে চীনের সরকারের পক্ষ থেকে। চীনের কেন্দ্রীয় কাস্টমস মন্ত্রী সান মেইজুন তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং স্ত্রী জুবাইদা রহমান সহ তিনি যখন এই রেল স্টেশন থেকে বের হয়েছিলেন তখন তাদেরকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়েছে এবং একটি রাষ্ট্রীয় সুসজ্জিত বাহিনী তাদেরকে গার্ড অফ অনার প্রদান করেছে। সেখান থেকে তিনি চলে গিয়েছেন চীনের যে রাষ্ট্রীয় অতিথি ভবন, সেখানে চলে গিয়েছেন। সেই অতিথি ভবনে আজকে তিনি অবস্থান করবেন এবং আগামীকাল থেকে তার যে রাষ্ট্রীয় কর্মসূচি অর্থাৎ সফরের যে কর্মসূচি সে আনুষ্ঠানিকতা আগামীকাল থেকে শুরু হবে। এবং আমরা জানি যে চীনের প্রধানমন্ত্রী তার আমন্ত্রণেই তিনি চীন সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল তার সঙ্গেই বৈঠক রয়েছে, দ্বিপাক্ষিক বৈঠক। আমরা যেটি জানতে পেরেছি এই সফরে 2টি চুক্তি সহ প্রায় 17টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি তিস্তা এবং পদ্মা ব্যারেজের যে পদ্মা ব্যারেজ নিয়েও প্রসঙ্গটিও আসতে পারে, বিশেষ করে বিনিয়োগ বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্কগুলো এই আলোচনায় আসবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রীর কর্মসূচি সেটি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে চায়না গ্রেট হলে। সেখানে চায়না প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক কিংবা সভা হওয়ার কথা রয়েছে। তবে আমরা যারা এখানে এসেছি বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের দিক থেকে সেটি একটু জানতে চাইব। বাংলাদেশের অনেক ব্যবসায়ীরাও এখানে এসেছেন প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে। ব্যবসায়ীদের প্রত্যাশাটা কি এই সফর থেকে? নতুন বাংলাদেশের নতুন নির্বাচন এবং নতুন প্রধানমন্ত্রী, নতুন প্রথম সফর হচ্ছে চায়নাতে। আর এটাকে ঘিরে আমরা যারা ব্যবসায়ী বিনিয়োগকারী রয়েছে আমাদের প্রত্যাশার জায়গাটা অনেকটুকু সম্প্রসারিত হয়েছে। আমরা অনেক ইচ্ছা পোষণ করি যে বাংলাদেশ এবং চীনের যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বাংলাদেশের ব্যবসায়ীদের বিনিয়োগ এবং চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে, ব্যবসা বাণিজ্যের আরও উন্নতি লাভ করবে। সে বিষয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতো প্রথম সফরে চীনে এসে বাংলাদেশের মানুষের এবং ব্যবসায়ীদের এই প্রত্যাশা জায়গাটা পূরণ করবে বলে আমরা মনে করি। জি, অনেক ধন্যবাদ জনাব আলামিন। তিনি বাংলাদেশ থেকে এসেছেন। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সেগুলো উন্নয়ন নিয়ে যে প্রত্যাশার কথা শোনালেন। বাংলাদেশের মানুষরা নিশ্চয়ই সেই দিকেই তাকিয়ে আছে। চীনের বিনিয়োগ বাংলাদেশে কীভাবে বাড়ানো যায়, কীভাবে অবকাঠামোগত উন্নয়নে চীন বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, সেই বিষয়গুলো এই যে সফর, সেই সফরের মধ্য দিয়ে নিশ্চয়ই একটি অবস্থানে পৌঁছাবে। বিশেষ করে দু দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি আরও উচ্চতর পর্যায়ে যাবে এমন প্রত্যাশাই করছেন সবাই। এই ছিল আমার কাছে বেইজিং থেকে সবশেষ খবর। নিশ্চয়ই আমাদের যারা স্টার নিউজের দর্শক রয়েছেন, যারা আমাদেরকে দেখছেন, তারা আমাদের সঙ্গে থাকুন। আগামীকাল প্রধানমন্ত্রীর যে কর্মসূচি নিশ্চয়ই সেগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারবো। ধন্যবাদ জাকারিয়া। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। 27 জুনের মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন না হলে 28 জুন সারা দেশের গ্রাহকদের নিয়ে ঢাকায় বিক্ষোভ মিছিল করবে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সেই সঙ্গে সারা দেশের গ্রাহকদের নিয়ে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণাও দিয়েছে তারা। সৎ ও দক্ষ লোক দিয়ে পর্ষদ পুনর্গঠন সহ 7 দফা দাবিতে আন্দোলন করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গ্রাহক ফোরাম জানায়, ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনে যে সময় নেওয়া হচ্ছে এতে বোঝা যায় বাংলাদেশ ব্যাংক যোগ্য লোক খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে যাদের হাত দিয়ে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে বোর্ডে বসানোর দাবি জানানো হয়। যারা সৎ এবং যোগ্য তাদের কাছে ইসলামী ব্যাংকের পরিচালনা ফিরিয়ে দিতে হবে। ইসলামী ব্যাংকের যারা উদ্যোক্তা পরিচালক ছিলেন, বিভিন্ন সময়ে যারা শেয়ার ধারণ করে ব্যাংকের পরিচালনা পরিষদে
সদস্য ছিলেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে এই মালিকানা ফেরত দিতে হবে। চলতি সপ্তাহে দাবি আদায় না হলে সারা দেশের গ্রাহকদের নিয়ে ঢাকা সমাবেশ করার ঘোষণা দেয় সচেতন গ্রাহক ফোরাম। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল গ্রাহকদের নিয়ে ঐক্যবদ্ধ থাকব। আমাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি চলমান থাকবে। আগামী দিনে সকল কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিক বন্ধুসহ গ্রাহকবৃন্দ অংশগ্রহণ করবেন। ব্যাংকের গ্রাহকদের আস্থা দ্রুত ফিরিয়ে আনতে ব্যাংক লুটেরাদের বিচার, পাচার হওয়া অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ ও ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবি উত্থাপন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশের ব্যাংক খাতকে শক্তিশালী করতে $450 মিলিয়ন বা $45 কোটি অর্থায়ন অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট এর দ্বিতীয় পর্যায়ের আওতায় এর অনুমোদন দেওয়া হয়। এই অর্থায়নের উদ্দেশ্য হবে আমানতকারীদের আমানত সুরক্ষা ব্যবস্থা জোরদার করা, বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা ও ব্যবস্থা গড়ে তোলা। এছাড়া খেলাপি ঋণের উচ্চ হার কমানো, মূলধনের ঘাটতি মোকাবেলা সহ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর সংস্কারের ভিত্তি তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আমানত সুরক্ষা তহবিলের মূলধন বৃদ্ধি, জরুরি তারল্য সহায়তা কাঠামো প্রতিষ্ঠা ও ব্যাংক পুনর্গঠন কৌশল তৈরি করা হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আইসিটি অবকাঠামো আধুনিকায়নের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি ও তদারকি ক্ষমতা জোরদার করা হবে। দেশের বাজারে ভরিতে 5,481 টাকা কমেছে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,25,290 টাকায়। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,15,142 টাকায়। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,84,757 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,50,932 টাকা। বুধবার স্বর্ণের নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আর আন্তর্জাতিক বাজারে আজ 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,080 উপরে। দেখছেন স্টারবিজ টুডে, ফিরছে একটু পর। দেখছেন স্টারবিজ টুডে। সারা দেশে অন্তত 7 শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গ্রাহক থেকে শুরু করে সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ালটন। সুবিধা বঞ্চিত রোগীদের দেয়া হয়েছে ব্যবস্থাপত্র ও ফ্রি ওষুধ। এছাড়াও ফ্রি চিকিৎসা সেবা দিতে চালু করা হয়েছে হটলাইন। বুধবার মিরপুর মাজার রোড ওয়ালটন প্লাজায় ফিতা কেটে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। এ সময় ওয়ালটনের কর্মকর্তারা জানান, দেশের যে কোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কিনলে দেয়া হচ্ছে সুরক্ষা কার্ড। কিস্তি চলমান থাকা অবস্থায় সুরক্ষা কার্ডধারীর মৃত্যু হলে পণ্য মূল্য ভিত্তিতে 50,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত ও পরিবারের অন্য সদস্য মৃত্যুবরণ করলে 25,000 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা। আজ বিশ্ববাজারে অপরিশোধিত তেল ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $76। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল $72। এদিকে হরমুজ প্রণালী খুলে দেয়া হলেও এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ এখনও কাটেনি। ইরানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরুর আগে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72। সংঘাত শুরুর পর যা উঠেছিল সর্বোচ্চ $126। এদিকে হরমুজ প্রণালী খুলে দেয়া হলেও এ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরোধ এখনও কাটেনি। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাতায়াতের জন্য ইরানের টোল আদায়ের পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টিও অমীমাংসিত। ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার ব্যাপারে সম্মত হয়েছে। তবে ইরানি প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, প্রতিরক্ষা প্রশ্নে কোনো দর কষাকষিতে রাজি নয় তেহরান। হরমুজ প্রণালী গেল 4 মাস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল মাত্র 167 কিলোমিটার দীর্ঘ এই জলপথ।
গেল রবি ও সোমবার সুইজারল্যান্ডের বৈঠকে এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায় দুপক্ষ। সোমবার অন্তত 36টি বাণিজ্যিক জাহাজ হরমুজ অতিক্রম করেছে, যা যুদ্ধ শুরুর পর একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার আরও 2টি সুপার ট্যাঙ্কার জলপথটি পাড়ি দেয়। এরই মধ্যে সেখানে আটকে থাকা 11,000 নাবিককে সরিয়ে নিতে শুরু করেছে জাতিসংঘ। তবে এই পথের ব্যবস্থাপনা নিয়ে এখনও জলঘোলা হচ্ছে। নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ইরান ও ওমান ভবিষ্যতে জলপথটির ব্যবস্থাপনা নিয়ে যৌথভাবে কাজ করার কথা বললেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, আন্তর্জাতিক জলপথে কোনো দেশ টোল বা ফি আদায় করতে পারে না। এটি একটি আন্তর্জাতিক জলপথ। আন্তর্জাতিক আইনে কোনো দেশ এখানে টোল বা ফি আরোপ করতে পারে না। আরও একটি অমীমাংসিত ইস্যু ইরানের পারমাণবিক কার্যক্রম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সময় মতো পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে ইরানে যাবে। ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে রাজি হয়েছে, এমনটাও বলছেন তিনি। ইরানের সঙ্গে আমরা ঐতিহাসিক একটি শান্তি সমঝোতায় পৌঁছেছি। গতকাল হরমুজ দিয়ে 1,90,00,000 ব্যারেলেরও বেশি তেল পরিবহন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এবং তারা এতে সম্মত হয়েছে। এদিকে পাকিস্তান সফরে গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো সমঝোতা স্মারকের অংশ নয়। আত্মরক্ষা সক্ষমতা না থাকলে ইরানও গাজার মতো পরিস্থিতির মুখোমুখি হতো। তাই প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আমরা কারো সঙ্গে আলোচনা করব না। ইসলামাবাদ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন পেজিশকিয়ান। পরে পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস তাকে কার্ডিয়াক সার্জারিতে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। জনস্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে ইরানের প্রেসিডেন্টকে। ইফাতিরা, স্টার নিউজ। এ ছিল স্টার বিস্কুটের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।